তখন রাত ৯টা বাজে। সীতাপুর রোডে একটা গাড়ি খুব দ্রুত গতিতে দৌড়চ্ছিল। রাস্তাটা খুবই নির্জন দেখতে লাগছিল, যার দুদিকে ছিল জঙ্গল। গাড়িতে বসা শ্রেয়া 10 বছর বাদে নিজের হোম টাউন সীতাপুরে নিজের আঙ্কেল আন্টিদের সাথে দেখা করার জন্য তাদের পুরনো বাড়িতে যাচ্ছিল, আর ওর সাথে ওর হবু স্বামী গৌরবও গাড়িতে বসেছিল। শ্রেয়া, সীতাপুর তো এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার দূরে। ওখানে গিয়ে তোমার বাড়িতে পৌঁছতে মোটামুটি কত সময় লাগবে? গৌরব, তুমি তো জানো যে আমি 10 বছর পর এখানে আসছি। আগে সীতাপুরে তো পৌঁছই, বাড়িতেও ঠিক পৌঁছে যাব। এটা বলে শ্রেয়া গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি সীতাপুরে পৌঁছে গেল, কিন্তু রাত গভীর হওয়াতে রাস্তা আরো নির্জন হয়ে গিয়েছিল। এটা দেখে শ্রেয়া গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। শ্রেয়া, তুমি তো আমার থেকেও জোরে গাড়ি চালাচ্ছ। তুমি স্পিডটা একটু কমাও, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে। কথাটা শুনে শ্রেয়া একটু হাসলো আর বলল, যে ডায়লগটা আমার দেওয়ার কথা সেটা তুমি কেন বলছো? তার মানে? স্পিড বাড়ালে মেয়েরা ভয় পায়, ছেলেরা নয়। তোমার সাথে কথায় জিততে পারবো না, তর্ক বাগিস কোথাকার। যা শুনে শ্রেয়া আবার হাসলো আর বলল, হয়তো আমি তোমার থেকেই শিখছি। এভাবেই খুনসুটি করতে করতে ওরা দুজনে সীতাপুরে পৌঁছে গেল। আর এবার ওদের গাড়ি শ্রেয়ার বাড়ির দিকে এগিয়ে চলল, যেখানে শ্রেয়ার রাকেশ আঙ্কেল আর মালতী আন্টি থাকতেন। এর মাত্র 15 মিনিটের মধ্যে ওরা বাড়িতে পৌঁছে গেল। শ্রেয়াকে দেখে রাকেশ আর মালতী খুব আনন্দ পেলেন, আর ও অনেক বছর বাদে নিজের বাড়িটা দেখে খুব খুশি হল। 4 জন হলে বসে অনেক কথা বলল, আর তারপরে ডিনার করে শ্রেয়া নিজের ঘরে চলে গেল। এখানে ওর ছোটবেলার স্মৃতি জড়িয়েছিল। গৌরবকে রাকেশ শ্রেয়ার পাশের ঘরে থাকতে দিল, আর সবাই যে যার নিজের ঘরে চলে গেল। রাত ঠিক 1টার সময় শ্রেয়া নিজের ঘরে ঘুমোচ্ছিল, আর ঠিক তখনই তার কানে একটা আওয়াজ এলো। এটা শুনতেই শ্রেয়ার চোখ হঠাৎ খুলে গেল, আর তখনই সেই আওয়াজটা আবার শোনা গেল। বচপন কা প্যার মেরা ভুল নেই জানা রে। গানটা শুনে শ্রেয়া হঠাৎ ভয় পেয়ে গেল আর উঠে বসে পড়ল। আওয়াজটা খুবই ভয়ঙ্কর ছিল, যা রাত 1টার সময় যদি কেউ একা বসে শোনে তাহলে শ্রেয়ার মতন সেও ভয় পেয়ে যেত। এটা আবার কে যে এত রাতে এত ভয়ঙ্কর আওয়াজ করে গান গাইছে? শ্রেয়া সবাই এইটুকুই বলেছে, অমনি আবার আওয়াজটা এলো। জানা মেরি জানে মন বচপন কা প্যার মেরা ভুল নেই জানা রে। কে গাইছো? এবার এমন মনে হলো আওয়াজটা যেন খুব কাছ থেকেই আসছে, তাই জন্যই শ্রেয়া আরো ভয় পেয়ে গেল। ও বিছানা থেকে উঠে দাঁড়ালো আর এদিক ওদিক তাকিয়ে বলল, কে তুমি? সামনে আসছো না কেন? কথাটা বলতে বলতে ওর নজর যখন সামনে রাখা আয়নাটার দিকে পড়ল, ও দেখল ওর ঠিক পেছনে একজন বিভৎস দেখতে মানুষ দাঁড়িয়ে আছে। লোকটা সাদা রঙের পোশাক পরেছিল, যাতে ওর কালো রঙের মুখটা আরো ভয়ঙ্কর লাগছিল। তার উপর জ্বলন্ত কয়লার মতো দুটো চোখ, যে কোনো শক্ত সমর্থ মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শ্রেয়া ভয় পেয়ে তক্ষুনি চট করে পিছন ফিরে দেখল, কিন্তু ওখানে কেউ ছিল না। শ্রেয়া নিজের বুকে হাত রাখল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, থ্যাঙ্ক গড, কেউ নেই। কথাটা বলেই যেই আবার পিছন ঘুরে আয়নাটার দিকে তাকালো, তখন দেখল আয়নার উপর টপ টপ করে রক্তর ফোঁটা পড়ছে। আস্তে আস্তে আয়নার উপরে নিজে থেকে কিছু একটা লেখা ফুটে উঠছিল, যা দেখে শ্রেয়ার মুখ থেকে একটা জোরে চিৎকার বেরিয়ে এলো, আর ও নিজের ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। সেই আওয়াজ শুনে ওর আঙ্কেল আন্টি আর গৌরবও ওর ঘরের দিকে ছুটে এলো। শ্রেয়া ভয়ের চোটে চুপচাপ দাঁড়িয়েছিল। ওকে এত ভয় পেতে দেখে গৌরব ওর হাতটা ধরে বলল, কি হয়েছে শ্রেয়া? তুমি এত ভয় পাচ্ছ কেন?
কি হয়েছে? এর মধ্যে রাকেশ আর মালতীও সেখানে পৌঁছে গেল। শ্রেয়াকে এভাবে ভয় পেতে দেখে ওরাও একটু টেনশনে পড়ে গেল। ওই ওই ওখানে আমার ঘরে। আর ও নিজের ঘরের দিকে ইশারা করে অস্পষ্টভাবে কিছু একটা বলতে শুরু করলো। আর তখনই রাকেশ বলল, কি হয়েছে মা, ঠিক করে বলো। আমার ঘরে কেউ আছে, আর আর আয়না থেকে রক্ত ঝরছিল। আর 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 এইটুকু বলেই শ্রেয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। ওর আঙ্কেল আন্টি পরস্পরের দিকে তাকালো, আর গৌরবও ওদের দিকে দেখে শ্রেয়ার হাত ধরে বলল, তুমি ভয় পেও না শ্রেয়া, আমরা সবাই গিয়ে দেখছি তোমার ঘরে কি আছে। না না, আমি যেতে চাই না। ওকে ওকে খুব ভয়ঙ্কর দেখতে। আমরা সাথে আছি তো, গিয়ে দেখি কি আছে। এই বলে গৌরব শ্রেয়ার হাত ধরে ওর ঘরে নিয়ে গেল। আর পেছন পেছন রাকেশ আর মালতীও ছিল। ওরা দেখল যে ঘরে কেউ নেই, আর সবকিছুই ঠিকঠাকই আছে। বলো, কে আছে এখানে? একজন ছিল, খুব খুব ভয়ঙ্কর গলায় গান গাইছিল। বলতে বলতে শ্রেয়া আয়নার দিকে ইশারা করল আর ওদের দেখালো, কিন্তু আয়নাও একদম পরিষ্কার দেখতে লাগছিল। এসব দেখে শ্রেয়া আরো ঘাবড়ে গেল, আর সামনে এসে আয়নাটা ছুঁয়ে বলল, এখানে তো রক্ত লেগেছিল। আমি নিজের চোখে দেখেছিলাম, কিন্তু এখন তো। গৌরব ওর পুরো কথাটা শুনল না আর বলল, বেবি, তুমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো। কথাটা বলে ও ওর সামনে গেল আর বলল, দেখো, তুমি অনেকক্ষণ ড্রাইভ করেছো, হয়তো তোমার বিশ্রামের প্রয়োজন। কিন্তু গৌরব, আমি সত্যি কথা বলছি। গৌরব ঠিক বলছে মা, তুমি ক্লান্ত হয়ে পড়েছো। আন্টি, আপনি একটা কাজ করুন, আপনি শ্রেয়ার সাথে এই ঘরেই শুয়ে পড়ুন। হ্যাঁ, সেটাই ভালো হবে। আন্টি উত্তর দিলেন। এই কথাটা বলে গৌরব আর আঙ্কেল নিজেদের ঘরে চলে গেল, আর মালতী শ্রেয়ার সাথেই ঘরে শুয়ে পড়ল। শ্রেয়া বেডে বসে বলল, এটা কি করে হতে পারে? আমি নিজের চোখে আয়না দিয়ে রক্ত ঝরতে দেখেছি। মা, তোমার চোখের ভুল ছিল। আর বেশি ভেবো না, আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আমি তোমার সঙ্গেই আছি। কথাটা বলে আন্টি ওকে শুইয়ে দিলেন, আর তারপরে ওর গায়ে চাদর দিয়ে ওর পাশে শুয়ে পড়লেন। এরকম ঘটনা শ্রেয়ার সাথে আগে কখনো ঘটেনি, তাই অনেকক্ষণ শুয়ে থাকার পরেও কিছুতেই ঘুম আসছিল না ওর। বারবার ও আয়নার দিকে তাকাচ্ছিল আর ভাবছিল যে ওই রক্তটা কোথা থেকে এলো আর কোথায় বা উধাও হয়ে গেল। এইসব কথা ভাবতে ভাবতেই 4টে সাড়ে 4টে নাগাদ ওর ঘুম পেয়ে গেল। পরের দিন ডাইনিং টেবিলে বসে যখন সবাই লাঞ্চ করছিল, তখনও শ্রেয়া আগের রাতের ভাবনাতেই ডুবেছিল। যা নোটিস করে গৌরব ওকে বলল, শ্রেয়া, তুমি এতদিন পরে নিজের হোম টাউনে এসেছো। আচ্ছা, সেই জায়গাগুলো গেলে কেমন হয় যেখানে ছোটবেলায় তুমি ঘুরতে যেতে? হ্যাঁ, নিশ্চয়ই। আমারও ওইসব জায়গায় ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে। আমার স্কুল আর এই পার্কটা, যেখানে আমি খেলতাম। কথাটা শুনে রাকেশ আর মালতী পরস্পরের দিকে তাকালো আর বলল, মা, তোমার স্কুলের কোনো বন্ধুই তো আর এখানে থাকে না। আর অর্ণবের কথা তো আমরা তোমাকে আগেই বলেছি। যা শুনে শ্রেয়ার বিহেভিয়ার বদলে গেল, আর ও বলল, আমি ওই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এটা শুনে রাকেশ আর মালতী আবার একে অপরকে দেখতে লাগলো। আর গৌরব এই প্রথমবার ওদের নোটিস করল যে অর্ণবের নাম শুনতেই শ্রেয়া একটু বিরক্ত হয়ে গেল। দুপুরবেলা শ্রেয়া গৌরবকে সাথে নিয়ে ওর স্কুলে গেল। 10 বছরে স্কুলটা অনেক বদলে গেছে। আর তারপরে ও স্কুলের সেই পার্কটাতে পৌঁছল যেখানে ও অর্ণবের সাথে খেলা করত। কখনো কখনো ওখানে বসেই ওরা দুজনে লাঞ্চ করত। শ্রেয়া গৌরবের সাথে ওই বেঞ্চটাতে গিয়েই বসল যেখানে ও অর্ণবের সাথে বসত। শ্রেয়া, এই অর্ণবটাকে, যার নাম শুনতেই তুমি রেগে গিয়েছিলে? কথাটা শুনে শ্রেয়া গৌরবের দিকে তাকালো আর বলল, অর্ণব ছোটবেলায় আমার প্রিয় বন্ধু ছিল। একসাথে স্কুলে যাওয়া, একসাথে ফেরা, একসাথে পড়া, এমনকি আমরা তো একসাথে স্কুলও কামাই করতাম। কথাটা বলতে বলতে শ্রেয়ার মুখে একটা হাসি ফুটে উঠল। তা এখন তুমি ওর সাথে দেখা করবে না? ও এখন তার যোগ্য নয়। কথাটা বলতে বলতে শ্রেয়া উঠে দাঁড়ালো। এমন কি হয়েছিল যে ছেলেটা তোমার বেস্ট ফ্রেন্ড ছিল তার সম্পর্কে এখন তুমি কথাই বলতে চাইছো না? আমাদের দুজনের পরিবারই মধ্যবিত্ত ছিল, আর আমরা দুজনে এত ক্লোজ ছিলাম যে আমাদের বাড়ির লোকেরা ছোটবেলাতেই আমাদের সম্বন্ধ ঠিক করে দেয়। আমরা যখন এই কথাটা জানতে পারলাম তখন আমরাও খুশি হয়েছিলাম। তারপর বাবা কাজে
দিল্লি চলে যায়। আর আমাকেও আমার ফ্যামিলির সঙ্গে 1 মাসের মধ্যে এখান থেকে দিল্লি চলে যেতে হয়েছিল। এতটা বলেই শ্রেয়া চুপ করে গেল। গৌরব বুঝতে পারল শ্রেয়া অর্ণবের ব্যাপারে আর কথা বলতে চাইছে না। তারপরে ওরা আরও কিছুক্ষণ বাইরে ঘুরল। তারপরে সন্ধ্যের মধ্যে বাড়িতে ফিরে এলো। রাতে ডিনারের পরে রাকেশ আর মালতী নিজেদের ঘরে বসেছিল। তখনই হঠাৎ মালতী একটা আওয়াজ শুনতে পেল। बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। রাকেশ, তুমি আওয়াজটা শুনতে পেলে? কোন আওয়াজ? আরে এক্ষুনি যে ভয়ঙ্কর আওয়াজটা আসছিল। তখনই আবার গানটা শোনা গেল। बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। এইবারে দুজনেই আওয়াজটা শুনতে পেল আর দুজনেই চমকে উঠল। কে ওখানে? হ্যাঁ, আমাদের বাড়িতে তো আমি আর গৌরব ছাড়া আর কোনো ছেলে নেই। তাহলে তাহলে এই আওয়াজটা কার? ঠিক তখনই ওদের খাটটা হঠাৎ জোরে জোরে নড়তে লাগলো, ঠিক যেন ভূমিকম্প হচ্ছে। দুজনে ভয় পরস্পরকে জড়িয়ে ধরল আর ভয়ে ওদের মুখ থেকে চিৎকার বেরোতে লাগলো। তখন ওরা বুঝতে পারল যে খাটটা মাটি থেকে প্রায় 2 ফুট উঁচুতে হাওয়ায় ভাসছে। আর সামনে ওরা সেই ভয়ঙ্কর লোকটাকে দেখতে পেল। লোকটা হাতে চাকু নিয়ে ওদের দিকেই এগোচ্ছিল। এটা দেখে দুজনে জোরে চিৎকার করে উঠল। চিৎকার শুনে গৌরব আর শ্রেয়া দুজনেই ওদের ঘরে এসে পৌঁছল। ততক্ষণে ওই ভয়ঙ্কর দেখতে ছেলেটা উধাও হয়ে গিয়েছিল। কি হয়েছে আন্টি? আপনারা চেঁচালেন কেন? গৌরব জিজ্ঞেস করল। আর এর মধ্যেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আর ঘরের লাইটগুলো নিজে থেকেই জ্বলতে নিভতে লাগলো। बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। আরও একবার সেই ভয়ঙ্কর গলায় গানটা শোনা গেল আর এবার এটা 4 জনেই শুনতে পেল। আমি বলেছিলাম না কেউ আছে এখানে। এটা সেই আওয়াজ যেটা আমি আগেই শুনেছিলাম। শ্রেয়া ভয় পেয়ে কথাটা বলল আর ঠিক তখনই সিলিংয়ে লাগানো ফ্যানটা নিচে পড়ে গেল, যাতে রাকেশ আঘাতপ্রাপ্ত হলো। গৌরব কিছুই বুঝতে পারছিল না। একটু পরে খুব শোরগোল হলো আর হঠাৎ চারিদিক শান্ত হয়ে গেল। এবার মালতী খুব ভয় পেয়ে গিয়েছিল। সে রাকেশের দিকে একবার তাকিয়ে শ্রেয়াকে বলল, মা শ্রেয়া, তোমার কাছে একটা কথা লুকিয়েছি। আর আমার মনে হয় এই বাড়িতে এসব যা যা ঘটছে সবকিছু ওই একটা কারণের জন্য হচ্ছে। এটা শুনে শ্রেয়া একবার রাকেশের দিকে তাকালো, যে নিজের আঘাতের জায়গাটা চেপে ধরেছিল। আর আরো একবার গৌরবের দিকে তাকালো আর জানতে চাইল, তুমি কি ব্যাপারে কথা বলছো আন্টি? অর্ণবের ব্যাপারে শ্রেয়া। কথাটা শুনে গৌরব আর শ্রেয়া দুজনেই চমকে উঠল আর সে জানতে চাইল, তুমি পরিষ্কার করে বলো কি ঘটেছে। যদি আপনারা এই গল্পটার পরের অংশ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর এরকম ভয়ঙ্কর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।